শিল্পপতি দিদার আলম অনেকগুলো টাকার বান্ডিল হাতে নিয়ে ভালো করে দেখছে। এমন সময় কাজের মেয়ে রুনা রুমে ঢুকে বলল, চাচা আপনার জন্য চা নিয়ে এসেছি। দিদার সাহেব তাড়াতাড়ি টাকাগুলো ড্রয়ারের ভেতরে ঢুকিয়ে ঢোক গিলে বলল, কে কে কে? এই তুই আমার ঘরে এভাবে ঢুকবি না, আগে নক করবি তারপর আসবি। ভালো কথা, তুই কে? তোকে তো আমি কাজে রেখেছি বলে মনে পড়ে না। এ মা, কি যে বলেন চাচা, কাজে না রাখলে কি আমি বাইরে থেকে উড়ে এসেছি নাকি? আপনাদের বাসায় যে কাজ করতো সে ছিল আমার খালা, উনি অসুস্থ তাই আমি এসেছি। কি? এভাবে অচেনা কাউকে আমি অ্যালাউ করি না। আমি তো আপনার মেয়ের মতো, আপনাদের বাসায় কাজ করতে এসেছি বলে কি আমি পর নাকি? আমি তো দুদিনের জন্য এলাম। আচ্ছা চাচা, অনেকগুলো টাকার বান্ডিল দেখলাম মনে হলো, এতগুলো টাকা ব্যাংকে না রেখে বাসায় রাখেন কেন? যদি চুরি টুরি হয়ে যায়? দেখে ফেলেছিস তুই? বারবার বললাম নক করে আসবি, না হলে আসবি না। এগুলো বাসায় রাখতে হয়, তুই এত কিছু বুঝবি না। কেন স্যার, এগুলো কি অবৈধ টাকা নাকি? দিদা সাহেব ঢোক গিলে বলল, তুই আমাদের বাড়িতে নতুন কাজ করতে এসেছিস, এরকম আরো অনেক কিছু দেখবি, চুপচাপ হজম করে যাবি। কাউকে কিছু বললে খবর আছে। কাজের মেয়ে ভয় পেয়ে বলল, আচ্ছা ঠিক আছে। সে চলে গেল। দরজার সামনে এসে ভাবলো, এতগুলো টাকার বান্ডিল, মনে হচ্ছে ইনফরমেশন ঠিক আছে। বড় রাঘব বোয়াল, যা করার জলদি করতে হবে। সে চলে গেল। তারপর দিদা সাহেবের ছেলে রাতে একটা ভারী প্যাকেট নিয়ে তার বাবাকে বলল, বাবা এগুলো কালকে পাচার করতে হবে, বিমানবন্দরে লোক সেটিং করো। দিদা সাহেব চোখ রাঙিয়ে বলল, চুপ বলো, এত বড় হয়েছিস, কোথায় কি কথা বলতে হয় সেটা জানিস না? এখানে কি আমরা শুধু বাসার মানুষ নাকি? রিয়ান ভরকে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে, আমি এগুলো তোমার রুমে গিয়ে রাখছি। রিয়ান চলে গেল। রুনা মনে মনে ভাবলো, এ তো দেখছি বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু এই বাপ ছেলের নামে কোনো প্রমাণ কেন পাওয়া যায় না? আলমারিতে আর কতই বা টাকা রাখা যায়? রাতে বিছানায় ঘুমাতে গেল দিদা সাহেব। তারপর স্ত্রীকে বললেন, তুমি বাসায় নতুন একটা কাজের মেয়ে রেখেছো, আমাকে আগে বললে না কেন? আরে রেখেছি কোথায়, ও হচ্ছে আমাদের কাজের মেয়েটার বোনের মেয়ে। সকালে ফোন করে বলল ওর স্বামী অসুস্থ খুব, 2 দিন আসতে পারবে না, তাই ওকে পাঠাচ্ছে 2 দিনের জন্য। তাই আমি আর তোমাকে জানাইনি। তোমার বুদ্ধিতে চললে আমার ব্যবসাপাতি সব লাটে উঠবে। 1 দিনের জন্য হোক আর 2 দিনের জন্য হোক, আমাদের বাসায় যদি নতুন কেউ আসে তাহলে সমস্যা, কারণ আমাদের বাসায় অনেক অবৈধ টাকা আছে, স্বর্ণ আছে। তাই আমি আগে ব্যাকগ্রাউন্ড চেক না করে কাউকে অ্যালাউ করি না। এদিকে স্বামী স্ত্রী সব কথাবার্তাগুলো দরজার ফাঁক দিয়ে মোবাইলের ভিডিও করছিল রুনা। দিদা সাহেব হঠাৎ খেয়াল করে বলল, এই কে ওখানে? রুনা একটু থতমত খেয়ে মোবাইলটা লুকিয়ে দরজা খুলে ঢুকে গেল। তুই এখানে দাঁড়িয়ে কি করছিলি? ভেতরে যেতেই তাকে প্রশ্ন করলেন দিদা সাহেব। রুনা বলল, আরে আমি তো খালাম্মার কাছে আসছিলাম। খালাম্মা, আপনার স্কিন কত সুন্দর, কিন্তু মুখে এতগুলো ব্রণ উঠে গেছে, নিশ্চয়ই যত্ন নেন না। তাই আমি ভেবেছি ঘুমানোর আগে আপনাকে একটু স্পেশাল প্যাক লাগিয়ে দেব। কথাটা শুনেই দিদা সাহেবের স্ত্রী খুশি হয়ে বলল, সত্যি তুই এইসব জানিস নাকি? আরে আমি যেখানে কাজ করি সেখানে মালিকের বউকে তো পা থেকে মাথা পর্যন্ত আমি সব পার্লারের কাজ করে দেই। সত্যি বলছিস তুই? এতদিন একটা ভালো কাজের মেয়ে পেলাম, চল আমাকে একটু প্যাক লাগিয়ে দে। তিনি রুনার সাথে চলে গেলেন। দিদা সাহেব শুয়ে গেলেন। সোফায় চোখ বন্ধ করে বসে আছে দিদা সাহেবের স্ত্রী। রুনা তার মুখে প্যাক লাগাচ্ছে। খালাম্মা, আপনার স্কিনটা কিন্তু সত্যি খুব সুন্দর, আপনি যদি একটু যত্ন করেন তাহলে কিন্তু নায়িকাদের থেকে কম হবেন না। কি যে বলিস তুই, আমার তো বয়স হয়ে গেছে। কি যে বলেন, আপনার আবার বয়স কোথায় হলো? আমি যে বাসায় কাজ করি সে বাসার মালিকের বউ তো আপনার থেকেও 10 বছরে বড় হবে, কিন্তু দেখতে আপনার চেয়েও 10 বছরের ছোট লাগে। তিনি চোখের উপরের জিনিসগুলো সরিয়ে উঠে বসে বললেন, কি করে? আমাকে বল না। সেটা একটা স্পেশাল ট্রিটমেন্ট আছে, আমি আপনাকে বলে দিতে পারি, কিন্তু সেগুলো তো অনেক খরচ। কত খরচ? না না, সেগুলো আপনারা পারবেন না। আপনার স্বামীর ইনকাম বেশি হলে মাসে 10 লক্ষ টাকা লাগবে। এই চিকিৎসার জন্য কমপক্ষে প্রতি মাসে 5 কোটি টাকা লাগে। 5 কোটি টাকা শুনে তিনি একটু চমকে গিয়ে বললেন, এত টাকা লাগে? আরে আমি যে বাসায় কাজ করি ওই খালাম্মা তো প্রতি মাসে 10 কোটি টাকা নিজের স্কিনের জন্যই খরচ করে ফেলে। এটা তো কোনো ব্যাপারই না ওদের জন্য। থাক, আপনি তো পারবেন না, কিছুক্ষণ পর মুখটা ধুয়ে ফেলবেন, আমি যাই। রুনা চলে যেতে চাইলে তাকে হাত ধরে থামিয়ে তিনি বললেন, শোন, তুই আমাকে এই চিকিৎসা কোথায় করতে হবে বল। রুনা মনে মনে বলল, জালে আটকা পড়ছো আস্তে আস্তে, কোথাও যেতে হবে না খালাম্মা, আপনি ক্যাশ টাকা আমার হাতে দিলেই আমি জিনিসপত্র সব বাসায় এনে করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে তুই টাকা চিন্তা করিস না, তোকে আমি 5 কোটি না 10 কোটি টাকা দেবো কালকে। পরের দিন নিজের ঘরে ঘুমাচ্ছিল রিয়ান। রুনা তার ঘর ঝাড়ু দিচ্ছে। সে ঘুম থেকে উঠে তাকে দেখে তার হাত ধরে ফেললো। কি করছেন? আমার হাত ধরলেন কেন? কেউ দেখলে কি বলবে? আমাকে কেউ কিছু বলে না, কারো সাহস আছে নাকি? দেখ, এত কথা বলতে পারি না আমি। তোকে আমার ভালো লেগে গেছে, তোকে প্রতি মাসে 20,000 টাকা করে দেবো। তুই বাসায় কাজ কর আর রাতে আমার কাজ করবি। রুনা হেসে বলল, আপনি একটা বেকার, আপনি আমাকে 20,000 টাকা দেবেন? বিশ্বাস করতে হবে। রিয়ান উত্তেজিত হয়ে বলল, তুই জানিস আমাদের কত টাকা? আমার বাবা কোটি কোটি টাকার মালিক, আমার কাজ করার দরকার কি? কিন্তু কাগজে কলমে তো সর্বোচ্চ 10 লাখ টাকা ইনকাম। আপনার বাবার এত কোটি
কোটি কোটি টাকা আসলো কিভাবে? রিয়ান বলল, আমাদের অনেক রকমের ব্যবসা আছে, তুই বুঝবি না। তারপর চমকে বলল, কিরে তুই কিভাবে জানিস আমার বাবার কাগজে কলমে যে 10 লক্ষ টাকা ইনকাম? রুনা একটু থতমত খেয়ে বলল, না মানে আমি তো একদম অশিক্ষিত না, ক্লাস 10 পর্যন্ত পড়েছি। আপনাদের কোম্পানিটার কথা আমি আগেই শুনেছি, তাই আইডিয়া করে বললাম। রিয়ান বলল, ঠিক আছে তুই রাজি কিনা বল। আমি রাজি, কিন্তু আমাকে মাসে 1 লক্ষ টাকা দিতে হবে। 1 লক্ষ টাকা একটু বেশি হয়ে গেল না? সামান্য কাজের মেয়ে হয়ে এত টাকা চাস কেন? ও অনেক বেশি হয়ে গেল তাই না? আমি তো জানতাম আপনি পারবেন না, আপনার দৌড় কতটুকু আমি জানি। রুনা যেতে চাইলে রিয়ান তার হাত ধরে বলল, এই তুই আমার ইগোতে আঘাত করেছিস। 1 লক্ষ না, তোকে প্রতি মাসে 3 লক্ষ টাকা দেব। আমার বাবা আমাকে হাত খরচই দেয় প্রতি মাসে 20 লাখ টাকা। তোকে 3 লাখ দিলে আমার কিচ্ছু যায় আসে না। কালকে সকালেই তোকে 2 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দেবো। রুনা হেসে চলে গেল। সন্ধ্যাবেলা বাসায় এসে কলিং বেল চেপে যাচ্ছে দিদা সাহেব। কেউ দরজাটা খুলছে না দেখে তিনি নিজেই পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ঢুকে গেলেন। ঘরে ঢুকে তিনি দেখলেন তার বউ আর ছেলে সোফায় দেশি মুরগির মতো বসে আছে। তাদের সামনে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে কাজের মেয়ে রুনা, আর টেবিলে পড়ে আছে অনেকগুলো টাকার বান্ডিল। তিনি দৌড়ে কাছে এসে বললেন, এই মেয়ে এসব কি হচ্ছে? আমার এতগুলো টাকা এখানে কেন? একটা বন্দুক দেখিয়ে আমাকে ভয় লাগাচ্ছিস? তুই জানিস আমার কত ক্ষমতা? খালু, আপনার কত ক্ষমতা সেটা আমার দেখার দরকার নেই। আপাতত আমার ক্ষমতা সম্পর্কে আপনি জানলে ভালো হয়। আমার পিস্তলে 6টা বুলেট আছে, আর আপনারা মানুষ 3জন, 2টো করে খরচ করলেই খেলা শেষ। সুতরাং দেরি না করে বাংলা সিনেমার মতো তাড়াতাড়ি বাসায় আর যত টাকা আছে সব নিয়ে আসেন। দিদা সাহেবের স্ত্রী বলল, তুমি প্লিজ পুলিশকে ফোন দাও তাড়াতাড়ি, এই মেয়েটা আমাদেরকে মেরে ফেলবে, টাকা দিলেও মেরে ফেলবে, তুমি ফোন দাও পুলিশকে। রুনা বলল, এটা কি রে, আপনি একটা শিল্পপতি হয়ে এরকম একটা বলদ মহিলাকে বিয়ে করলেন? তারপর তার স্ত্রীকে বলল, পুলিশে খবর দিলে এতগুলো টাকার হিসাব দিতে পারবেন খালাম্মা? কি বলবেন ওদেরকে? এই তুই কি চাস? কত টাকা লাগবে? ঘরে যা যা আছে সব নিয়ে আসেন। আমি জানি আমি সারাদিন খুঁজলেও পাবো না। আলমারিতে ড্রয়ারে যা ছিল সব এখানে চলে এসেছে, বাকিগুলো যেখানে লুকিয়ে রেখেছেন সব নিয়ে আসেন। দিদা সাহেব ঢোক গিলে বলল, আচ্ছা ঠিক আছে, ওদেরকে কিছু করিস না। তারপর তিনি তার বেডরুমে গিয়ে বিছানার উপর চেয়ার দিয়ে তার উপরে দাঁড়িয়ে রুমের সিলিং এ একটা বড় লাঠি দিয়ে আঘাত করতে লাগলেন। কিছুক্ষণ পর সিলিং ভেঙে অনেকগুলো টাকার বান্ডিল বিছানায় পড়লো। তারপর তিনি সেগুলো সব নিয়ে দুহাতে চলে এলেন। সব টাকা টেবিলের উপর রেখে বললেন, যা ছিল সব নিয়ে এসেছি, এবার ওদের ছেড়ে দে। তারপর রুনা বলল, অফিসার চলে আসুন। তখন ঘরে ঢুকে এলো দুজন সাদা পোশাকের সিআইডি অফিসার। রুনা বলল, ঘরে সব টাকা পয়সা এখানে রাখা আছে, আর এদেরকে নিয়ে যান। দিদা সাহেব বলল, তুই কে? ওরা কারা? আমি সিআইডি অফিসার তাসলিমা চৌধুরী। আপনাদের উপরে অনেক দিন ধরে আমাদের চোখ ছিল। আপনাদের কালো টাকার পাহাড় যে অনেক উঁচু হয়ে গেছে সেটা আমরা জানতাম, কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনোভাবে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছিল না, তাই এসব করতে হলো। তারপর অফিসার ওদেরকে নিয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটি রচনা ও পরিচালনায় অভিক, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।